মাসের বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কোলে নেননি, কেবল বাচ্চার গায়ের রং কালো হয়েছে বলে। এই রঙের জন্য আমি দায়ী নই, আবার প্রশ্নটা রঙেরও নয়। সব রঙের মানুষের সৃষ্টিকর্তা একজনই। বাচ্চা সুস্থ আছে, ওজন স্বাভাবিক আছে, ঠিক মতো শ্বাস নিতে পারছে, এই কি যথেষ্ট নয়? প্রচন্ড মন খারাপ হয়ে এলো আমার। সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। গোসল করতে যাওয়া প্রয়োজন এখন, কিন্তু একা রেখে যেতে ইচ্ছে করছে না। বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর স্কুল পড়ুয়া ননদ আছে। আমার বর ও শ্বশুর আব্বা কাজে গেছে। আমি কাপড় ঠিক করে উঠে দাঁড়ালাম। সোনাইয়ের দুপাশে ছোট কোলবালিশ রেখে কপালে ছোট করে চুমু খেলাম। এরপর রুম থেকে বেরিয়েই জিমিনের রুমে গেলাম। দরজায় নক করে বললাম, জিমিন ফ্রি আছো? জিমিন বসে বসে ফোন টিপছিল। আমাকে দেখে বলল, হ্যাঁ ভাবি বলো। মিহি হেসে বললাম, বোন একটু আমার রুমে এসে বসো না, আমি গোসল ছেড়ে আসি। জিমিন বলল, হ্যাঁ ভাবি যাচ্ছি। রুম থেকে বেরোতেই সরাসরি শাশুড়ির সামনাসামনি পড়লাম। আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছেন। আমি চুপ করে চলে আসতে চাইলাম। সেই মুহূর্তেই তিনি বলে উঠলেন, কি গো বউ, আমার মাইয়া ডারে নিজের কামে রেডি পাইছনি, যখন ফরফরমাস কাটাইবা কি? আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলাম, না মা, ওরকম কিছু না, আমি শুধু এসে একটু বসতে বলেছি, আপনি ভুল বুঝছেন। তা বুঝা ঠিকই বসছি, তুমি বুঝাইতে আইসো না, নিজের ঘরে যাও। জিমিন তখন আমার দিকে করুণ চোখে তাকালো। আমি কিছু বললাম না, নিজের রুমে চলে আসতে নিচ্ছিলাম। তখন আমার কানে তাদের কথা এলো। জিমিন বলছে, মা তুমি ভাবির সাথে এমন করে কথা বলো কেন? তোরা তো সমস্যা কি? তার সাথে যেমন কইরা কথা কওন লাগে অমনি কথা কই আমি। সব কইরা পলাডারে বিয়া করাইছিলাম, চাইছিলাম একটা বদ্ধ বউ আনবো, আমার সব কথা শুনবো। এখন কপালে জুটাইছেও একটা, প্রত্যেকটা কথাই তর্ককরণ লাগে ওর। আল্লাহ বাঁচাইয়া রাখলে আমার পোলারে আমি আবারও বিয়া করামো। আমি চলে এলাম ওখান থেকে। কি যে কান্না পাচ্ছে, খুব ইচ্ছে করছে কেঁদে বুক ভাসাতে, কিন্তু এখন বয়স হয়েছে। কান্না করে বায়না ধরে খেলনা গাড়ি পাওয়ার বয়সটা আমার আর নেই। লম্বা একটা শ্বাস টেনে সোনাইকে আরেকবারের মতো ঠিক মতো গুছিয়ে শুয়ে দিয়ে আসলাম। আমার বিয়ে হয়েছে 3.5 বছর হবে। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। একদিন কলেজ থেকে বাসায় ফিরে ঘরে অনেক মানুষ দেখতে পেলাম। আম্মা আমাকে বললেন, তে শোন মা, তোকে দেখতে এসেছে এরা, ভীষণ ভালো ঘরে থেকে সম্বন্ধ আসছে তোর, তৈরি হয়ে নে মা। তারপর আমাকে রেডি করিয়ে নিয়ে এলো ওখানে। পরে বুঝলাম তারা মেয়ে দেখতে এসেছে। বরাবরের মতোই আনুষ্ঠানিকতার সাথে মেয়ে দেখাটা হয়েছিল। মেয়ে দেখার রীতিনীতি আমার জানা, তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব। আর চোখে কবার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে দেখে গেছি। লোকটা ভীষণ শান্ত, একবারও আমার দিকে তাকায়নি। আমার শাশুড়ি এবং কাকি শাশুড়ির আমাকে পছন্দ হয়ে গেল সেদিনই। তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল এবং মাসখানের মধ্যেই বিয়ে। বরের নাম জানতে পারি বিয়ের দিন, জিয়ন জাংকুক। বাবা মায়ের একমাত্র ছেলে, ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত। প্রথমে প্রচুর ভয় থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শ্বশুর বাড়িতে আমার পড়াশোনার ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়া হওয়া নেই, প্রচন্ড খুশি হয়ে পড়ি আমি। কিন্তু সংসার আর পড়াশোনা দুটো একত্রে সামলাতে পারিনি। আমার শাশুড়ি কখনো আমাকে রান্না বান্না করতে বলেনি, তবে তাকে একা সব রান্না করতে দেখতে আমার বিবেকে বাধতো। আমি শাশুড়ি আম্মাকে কখনো বলেনি বাড়ির কাজ করতে, তবে চুপচাপ বসে আয়েশ করতে আমার বিবেকে বাধতো। আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাথাটা খেতে বারণ করেনি, কিন্তু ননদ ভারী পছন্দ করে। ওকে ফেলে নিজের পাতে মাছের মাথাটা তুলে নিতে আমার বিবেকে বাধতো। আমার শাশুড়ি আমাকে কখনো পড়াশোনা ছাড়তে বলেনি,
কিন্তু কাকি শাশুড়িরা যখন পরনিন্দা ও পরচর্চা করতে রোজ রোজ এ বাড়ি এসে গরম খবর হিসাবে বউ শাশুড়ির বাড়ির সব কাজটা শাশুড়ির ওপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো, দিনের নামে কলেজে গিয়ে হিল্লিপনা করার ওপর লাগাম টানার উপদেশ আমার শাশুড়িকে দিত, আড়ালে তা শুনে আমার বড় বিবেকে বেঁধেছিল। পরদিন শাশুড়ি মাকে গিয়ে বলি, মা আমার না আর কলেজ যেতে ভালো লাগছে না, আমি বরঞ্চ শুধু এক্সামগুলোই দিই। মা সাই দিয়েছিলেন আমি পুরোপুরি সংসারে মন দিই। আর তারপর হুট করে মনে হয় পড়াশোনা করে আর কি হবে, আমার পুরো জীবনটা তো আপাতত আমার স্বামী আর সংসার, আমি সংসারী হয়ে উঠি। আমি পড়াশোনাকে জলাঞ্জলি দিই, অথচ এক সময় ডিপার্টমেন্টে টপার ছিলাম। ভাবতেই দীর্ঘশ্বাস আসে আমার। গোসল দিয়ে রুমে এসে দেখি সোনাই জেগে আছে। আমি শাড়ির আঁচল গোছাতে গোছাতে ওর কাছে চলে এলাম। আমার দিকে কেমন বড় বড় করে তাকিয়ে আছে। আমি দুহাত এগিয়ে দিয়ে বললাম, আম্মুর কাছে আসবি সোনা? সোনাই হাত পা তুলে হাসতে লাগলো, দন্তবিহীন মাড়িগুলো দেখা যায়। আমি ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে বলি, ওরে আমার লক্ষ্মী সোনাটারে, খিদে পাচ্ছে? তখন তো খেলেই না, বাবাকে মিশু মিশু করছো? সোনাই আবার খানিকটা ঘুমোলেই আমি ওকে ঠিক মতো শুইয়ে রান্নাঘরের দিকে গেলাম। রাতের রান্নাটা করতে হবে। মা আমাকে রান্নাঘরে আসতে দেখেই অন্যদিকে তাকিয়ে চলে গেলেন। আমি নীরবে শ্বাস ফেলে মুরগিটা কাটতে লাগলাম। কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ এলো। আজ পেয়েই আমার বুকটা কেঁপে উঠলো। হাতের মুরগিটা ফেলে হাত ধুয়ে যেতেও সময় হবে। জিমিনকে ডাকলাম। জিমিন ডাকটা বোধহয় শুনতে পেল না। মা সোফায় বসে টিভি দেখছেন, আমার রুমের পাশেই। আমি উঠে হাত ধুয়ে জলদি রুমে এসে দেখি মেয়ে কোলবালিশ সহ বিছানা থেকে পড়ে গেছে। আমার পুরো শরীর আশার হয়ে এলো। আমি ক্ষণিকেই কান্নারত মেয়েকে বুকে জড়িয়ে নিলাম। আমার বিছানাটা বেশি উঁচু না, এক হাতের মতো হবে। উবু হয়ে কোলপালিশের ওপর পড়েছে। অল্প লেগেছে বোধ হয়, নাকে কানে লেগেছে বোধ হয়, ঠোঁটের সম্মুখভাগে কেটেছে হয়তো, সামান্য রক্ত। বুকে এসে সোনাইয়ের কান্না থেমেছে। আমার চোখ ছলছল করে উঠলো। মেয়েকে বুকে নিয়েই বাইরে গেলাম। মা কি কান্নার আওয়াজ শোনেননি? এত পাষাণ কেউ হয়? আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম। তিনি ভুরু কুঁচকে ফেলে বললেন, এইগুলা কিসের নাটক মারাইতাছো? সরো এখান থেকে। আমার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়লো। বিতৃষ্ণায় মুখ বিষিয়ে উঠলো। বোধ হয় এই 3.5 বছরে প্রথমবার গলার আওয়াজ উঁচুতে তুললাম। আপনি মানুষ মা? একটা আমার মেয়ে, এটা আমার রক্ত, আপনাদের না? একটু দয়া মায়া হয় না আপনাদের? কিভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন? 2.5 মাস হলো একবারও কোলে নেননি, তাকিয়ে দেখেননি। কেন মা, কেন? চোখ রাঙিয়ে উঠলেন মা। তোমার হেডুন দেখো কইতাছি, কাল আমি কথা কইতাছি, বুঝনা গেছো? আমি প্রত্যুত্তর করলাম, মা ভুল বলতেছি না আমি। আপনি দেখেন, আপনার ছেলেরই তো সন্তান, কিভাবে পারেন মুখ ঘুরিয়ে থাকতে? মা ধমকে উঠলেন, চুপ! এত কথা কই পাইতাছস? বাড়ি থেকে বাইর কইরা দিতে পারি, ভয় ডর লাগে না? হ্যাঁ, এটারে তোর বাপের বাড়ি পাইছস? আমি থমথমে আওয়াজে বলে উঠলাম, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না মা। আমি যেমন এই বাড়ির বউ, আপনিও বউ, এই বাড়ির মেয়ে নন। আপনার এই বাড়ির উপর যতটা অধিকার, আমারও অতটা অধিকার। আমার এই অধিকার চেনাইতেছস? আমি নরম হলাম। বিয়াদবি মাফ করবেন মা, আপনি সোনাইকে দেখেন একটু, গায়ের রঙের উপর ওর কি দোষ? আমরা তো ইচ্ছে করে করিনি মা। একটু তাকিয়ে দেখুন, কি মায়াময় চেহারা ওর, কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে দেখুন। বলে নেবেন না? আপনাদের রক্ত নাও, আপনার দিকে তাকিয়ে আছে দেখুন। বলে নেবেন না? আপনাদের রক্ত নাও। এবারে শাশুড়ির বলা কথাটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে তুললো। ওই কালো মাইয়াটারে আমি আমার রক্ত মারি না। কোনখানের বেজন্মা একটা, কোনখানে কোয়া কাম কাম কইরা আইছস, দিয়া পয়দা করছস, সেই ডারে কে জানে। তোদের দুইটারে যে এই বাড়িটা তুই জায়গা দিছিলাম, এইটার তো 7 কপালের ভাগ্য ছিল। আর কিছু ওরা শুরু করিস না, থাকতে থাকতে পারছিলি, এখন ভালো লাগতেছে না? আমি কথা হারিয়ে ফেললাম। একবার মেয়ের দিকে তাকালাম, একবার মায়ের দিকে।
মেয়েটা আবার কান্না করে যাচ্ছে এক নাগাড়ে। আমি স্তব্ধ হয়ে বসে আছি। এমন সময় কলিং বেল বাজলো। মা দৌড়ে দরজার কাছে গেলেন। দরজা খুলে আমার বরকে দেখতে পেয়ে কুমিরের কান্না কেঁদে বলে উঠলেন, বাবুরে, কি সর্বনাশ করলাম এটা! তোর লাগে এমন বউ আনলাম, বড় ছোট মানে না রে। হুকাম কইরা একটারে পয়দা করছে, আমি জানতে পারাই আমার গালাগাছ করতাছে। কইতাছে এই বাড়িতে আমার অধিকার নাই, দুদিন পর বাইতে বাইক কইরা দিব। আমি এখন কই দামু রে? কি কপাল কইরা রে এমন বউ আনছিলাম রে। শাশুড়ি মায়ের হাই হাই দেখে আমি এখন চুপ, শুকনো মুখে তাকিয়ে আছি জাঙ্কুকের দিকে। বাড়ি আসতে না আসতে এসব শুনলো। ওর রাগ বেশি, ধৈর্যও বেশি। এখন জাঙ্কুকই শেষ ভরসা। জাঙ্কুক, তুমি কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে? জাঙ্কুক নিশ্চুপ শুনলো। এরপর বাড়ির ভিতরে এলো। এসে সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল। ঠোঁটের উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে আমাকে বলল, তুমি কিছু বলবে না তে? জাঙ্কুকের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম, কিছু বলার নেই সত্যি। জাঙ্কুক সামনের সোফায় বসলো। মা এগিয়ে এসে দাঁড়ালেন। জাঙ্কুক একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমাকে বলল, প্রতিটা গল্পের দুটো দিক থাকে, দুটো বিপরীত পক্ষের। মা নিজেরটা বলেছে, আমি তোমারটা শুনতে চাই। একদিক শুনে জাজ করব না আমি। হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি 6 দেখেছো, মা 9। এর মানে এই নয় একজন ভুল অপরজন ঠিক, দুজনের দিক ভিন্ন। তে তুমি কি কিছু বলবে না? আমার ছলছল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মুছে নিলাম তা। তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম, মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে। জাঙ্কুক সামান্য হাসলো। এতটুকুই? আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচক প্রকাশ করলাম। জাঙ্কুক এবার মায়ের দিকে তাকিয়ে বলল, বয়স 31-এর কোঠায় পা রেখেছে, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করে বলি বলো তো? মা বললেন, বাবু, তোর এই বউ এখন তোরে কান ভাঙাইব। জাঙ্কুক মুচকি হেসে বলল, তুমি এখানে বসো মা, দেখি কিভাবে কান ভাঙাই, ঠিক আছে? মা জাঙ্কুকের পাশে বসলেন। জাঙ্কুক আমাকে বলল, এরপর? মা আমার মেয়েকে ছুঁয়ে দেখেন না। মেয়েটা আজ খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল, মা তাও একবারও দেখেনি। জাঙ্কুক মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে থামতে দেখে বলল, এরপর? মাকে প্রশ্ন করি, কেন মা এমন করেন? মা কি বলল? মা বললেন, ও নাকি আপনাদের রক্ত না। আমি কোথায় কি করে এসে মানে ওকে জন্ম দিয়েছি, মানে ওর বাবা অন্য কেউ। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, গলা ভিজে আসছিল। জাঙ্কুক মেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে ঘুরে এসে বলল, মা, এসব সত্য? মা আমতা আমতা করে বললেন, ভুল নাকি? দেখ ওই মাইয়া থোবড়াটা দেখ, তোর মতো কোন দিক দিয়া হইছে? না চেহারা সাইজ আছে, না গায়ের রং। দেখেও দেখাই বইলা দিব এর বাপ তুই না। জাঙ্কুক চোখ বুজে ফেললো। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল, তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছো? হ্যাঁ কইছি, যা সত্য তাই কইছি। এখন তুইও কি আমারে বাচ্চা বাই কইরা দিবি বাবু? চাম্পা বাবি আমারে কইছিল এই বউ তোরে তাবিজ টাবিজ কইরা রাখছে, এখন বুঝবার পারতাছি সত্যিই কইছে। মা কাঁদতে লাগলেন। জাঙ্কুক মায়ের দিকে এগিয়ে গেল। মেয়ের ডান হাতটা উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো। মা ছ্যাত করে উঠে বসে সরে গেলেন। বললেন, এটা কি করতাছস? এই বেজন মারে দিয়া সবই না আমারে, পাপ লাগবো আমার, পাপ। জাঙ্কুক সরে দাঁড়ালেন, আমার মুখোমুখি হয়ে বসলেন। তুমি মাকে সরি বলো। আমি বিস্মিত মুখে বলি, কেন? তাকে অধিকার চেনানোর জন্য। আমি দম নিলাম, চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম। মা বোধহয় সামান্য হাসলেন। আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা। আর সেই মুহূর্তেই জাঙ্কুক বলে উঠল, 8:20 বাজেতে 9টার মধ্যে তোমার আমার আর সোনাইয়ের জিনিসপত্র সব গুছিয়ে ফেলো, আমরা বেরোবো। আমি বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে রইলাম। মা অবিশ্বাস্য চোখে তাকালেন জাঙ্কুকের দিকে, জিজ্ঞেস করলেন। জাঙ্কুক মুচকি হাসলেন, মায়ের দিকে তাকিয়ে বললেন,
আমি কারো প্রতি অবিচার করব না মা। এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের ঝগড়াঝাটি হবে। মনের ভিতরে একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনোই আর বিশ্বাস করা যায় না কাউকে। তুমি আমার বউকে বিশ্বাস করতে পারবে না। আর আমি চাই না যে মেয়েটা নিজের সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েটাকে কষ্টে রাখতে। পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্যে পৌঁছাবো আমার বউয়ের জন্য। কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে আমি ঢাল হতে পারবো না সব ক্ষেত্রে। মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো। তাই তোমাদের আলাদা থাকাই ভালো। তোমার জন্য তোমার পরিবার আছে, আমি আছি। আমার বউয়ের আর মেয়ের জন্য কেবল আমি আছি। আপাতত চাইছি সবাই ভালো থাকুক। জাঙ্কুকের এসব কথার মাঝে আমি আটকে রইলাম। তার বারবার বলা আমার বউ কথাটিতে মা চিল্লিয়ে উঠলেন, আব্বা যাইস না, আমি কইলে তোরে হুজুরের কাছে নিয়ে যাব। তাম্পা ভাবি কইলেও আমারে কইছিল এই বউটা তোরে তাবিজ করছে। আমি বিশ্বাস করি না, কিন্তু এখন বুঝতাছি আল্লাহ আমার কি সর্বনাশ হইলো। আব্বা কইলো না, এখন চল তোরে হুজুরের কাছে নিয়ে যাবো। জাঙ্কুক বলল, মা আমার স্ত্রীর চরিত্র সন্তানের জন্ম প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছো আমি স্বামী ও বাবা হিসেবে কতটা ব্যর্থ। সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসেবে তোমার আঁচলে বাধা পড়ি বলো তো। মা অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলেন। তারপর কি যেন একটা ভেবে তেড়ে আসতে নিলেন আমার দিকে। বিড়বিড় করে বলছেন, হারামজাদি, আমার এত শখের সংসার নষ্ট করতে আসিস তুই? আগে থেকেই ভাবিরা কইছিল বউ কখনো মাইয়া হয় না, আগে থেকে টাইটে রাখতে হয়, নাইলে মাথায় সেরা নাচন শুরু করে। তারপরে এক সময় সংসার ভাঙ্গে। আমার পোলাটা একটা ছাড়া দুইটা কথা কইতো না আমার উপরে, সে আমারে কথা শোনায় তোর লাগি তোরে তো। মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন। ও পাশ থেকে জাঙ্কুক এসে মাঝে দাঁড়িয়ে পড়ল। মা হিস হিস করতে করতে বললেন, বাবু প্রত্যেক সার সামনের দিকে সর। জাঙ্কুক কঠিন গলায় আমাকে আদেশ করলো, 5 মিনিট, যা প্রয়োজন গোছাও। মা বললেন, কোথাও যাবি না তুই, ওই মাইয়ারে যাইতে ক, ওরে আমার বাড়িতে বাইর কইরা দে। জাঙ্কুক গলা আরো গম্ভীর হলো, তে তোমাকে যেতে বলেছি না রুমে, যাও। আমি চলে এলাম। রুমের ভেতর থেকে মা ছেলের কথা শুনতে পেলাম। মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন, জাঙ্কুক তা শুনছে। যখনই মা আমাকে আমার পরিবার তুলে গাড়ি দিতে যাচ্ছে তখনই জাঙ্কুক বলে উঠছে, মা যা বলার বলেছো একটু ভেবে চিনতে বলো। পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো তোমার ঘরেও একটা মেয়ে আছে। তোমার ঘরের মেয়েকেও একদিন পরের ঘরে যেতে হবে। আমি কাপড় গুছিয়ে বের হলাম। পাশের বাড়ি থেকে এলো জিমিন। ও বাড়ির মেয়ে প্রিয়া আর একই ক্লাসে পড়ে। সে গ্রুপ স্টাডির জন্য বোধহয় গিয়েছিল। ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে ও বিস্ময় নিয়ে বলল, কই যাচ্ছ তোমরা? জাঙ্কুক ওর মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের খেয়াল রাখিস কেমন। আমার হাতের হাত লাগেজ দেখে বোধহয় কিছু ধরতে পারল না জিমিন। কেঁদে ফেলে বলল, যেও না। জাঙ্কুক বলল, তোর ভাবি আর ভাতিজির থাকার উপযুক্ত স্থান এটা নয় জিমিন, তুই চাস না ওরা সুখে থাকুক। জাঙ্কুক আমাদের আর আটকালো না, মাও আটকালেন না। জাঙ্কুক আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়া মেয়েকে কোলে তুলে নিলেন। ওকে বুকে জড়িয়ে হাতে লাগেজ নিয়ে এসে বলল, এসো। ও বেরিয়ে গেল। আমি সদর দরজায় চৌকাঠে আটকে গেলাম। আমার জন্য এই বাড়ি ছাড়া এতটাও সহজ না। বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক দিন শেষে তাকে ঘরে ফিরতে হয়, ঘরে বাধা পড়তে হয়। আমার 3.5 বছরে একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি? একবার পিছে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্না করতে থাকা ননদকে দেখলাম। একটু পর বাবা ফিরবেন, এসে বলবেন, আম্মু 1 কাপ চা দিয়ে যাও তো দেখি। আমার চা নিয়ে যাওয়া হবে না। আমার আর চায়ের বাহানায় বাবার সাথে ঘন্টা খানেকের আলাপন হবে না। এই বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলি। মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি? জাঙ্কুক তাড়া দিল, তে এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি চৌকাঠ পেরোলাম, কিন্তু এই রাতের 9টা বাজে। আমাকে আর আমার 2.5 মাসের বাচ্চা সন্তানকে নিয়ে জাঙ্কুক যাবেই বা কোথায়? ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম, চোখের প্রগাঢ় পলক ফেলে জাঙ্কুক আমায় আশ্বাস দিল, আমি আছি।
বাতাসেরা যেন একত্রে গান গেয়ে উঠল, পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে। জাঙ্কুক আমাকে নিয়ে সেদিনই ওর একটা বন্ধুর বাড়িতে উঠলো। বন্ধুর পরিবারের লোকেরা আমাকে আর আমার মেয়েকে আপন করে নিল ক্ষণিকেই। ভাবির সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে উঠলো আমার। বাবা কল দিয়েছিল রাতে, আমাকে ফিরতে বলেনি, কেবল হাসি মুখে বলেছিলেন, মা আমি চাই তুই ভালো থাকিস। আমি জানি এখন তুই ভালো থাকবি। আমার নাতনিটার খেয়াল রাখিস মা। আমি প্রতি সপ্তাহে 2 বার করে তোদের দেখে আসবো। জাঙ্কুক পরের 3 দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয়। সকালে উঠেই অফিসের নিকটবর্তী এলাকায় বাসা দেখে ফেললো। একটা 2 বেডের বাসা, মাসের শুরু। বেতনটা ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়েছে 2 দিন আগেই। এতে সুবিধা হলো, জাঙ্কুকের বেতনে 60,000 টাকা উঠিয়ে নিয়েই সেখান থেকে 20,000 টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। বাবার ইনকাম যথেষ্ট হলেও জাঙ্কুক বরাবরই 20,000 মার হাতে এবং 20,000 আমার হাতে তুলে দেয়। আমার টাকাগুলো ডিপোজিট করে রাখতাম, বাকি টাকার কিছুটা বোনের কাছে এবং নিজের হাত খরচের জন্য রাখতো। বাড়ির খরচ বাবার টাকাতেই চলতো। এখন পরিস্থিতি ভিন্ন, তবু নিজ দায়িত্বে মায়ের কাছে 15,000 এবং বোনের হাত খরচার জন্য 5,000 টাকা পাঠিয়ে দিল। মোটামুটি চলার জন্য বাকি টাকায় বাসার অ্যাডভান্স দিয়ে টুকিটাকি সামগ্রী কেনা হলো। 10,000 টাকার মতো রইল। বাড়ি পরিষ্কারের কাজে আমি হাত লাগাতে পারিনি। আমার মাত্রা অতিরিক্ত ডাস্ট অ্যালার্জি। আবার ঝুঁকে মোছামুছিও করতে পারিনি। সবটা জাঙ্কুক একাই করলো বিনা অভিযোগে। সারাদিন বাইরের খাবার দিয়েই চললাম। রাতে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য যখন শুয়েছি, জাঙ্কুক এসে দুম করে পাশে শুয়ে পড়লো। আমি মলিন চোখে ওর ক্লান্তি দেখলাম। ও প্রচন্ড উদাস গলায় আমাকে জিজ্ঞাসা করলো, খুব কষ্ট হচ্ছে তে? এই তো কটা দিন কষ্ট করো, তারপর আমি সব ঠিক করে দেব। আমার কি যে খারাপ লাগলো। এই মানুষটার আমার প্রতি কোনো অভিযোগ নেই। অন্য কোনো পুরুষ হলে এই ক্লান্তির জন্যই বোধহয় খারাপ ব্যবহার করে ফেলতো, অথচ আমার পুরুষটা এমন কেন? নিজেকে নিয়ে ভাবে না কেন? আমি বিড়বিড় করে বললাম, জাঙ্কুক চলো ফিরে যাই, এভাবে তোমার অনেক কষ্ট হবে। জাঙ্কুক হাসলো, আর ও বাড়িতে তোমাদের কষ্ট হবে যে? আমি মানিয়ে নেব। আমি তোমার কষ্ট মেনে নিতে পারবো না যে? আমি তোমাদের কাউকে কিছু বলতে পারবো না, তবে মাকে বোঝাবো। মাঝে মাঝে বোঝাবো সবটা মাকে। আমি অনেকদিন ধরেই আমার মেয়ের প্রতি মায়ের উদাসীনতা লক্ষ্য করেছি, কিন্তু টের পাইনি। তোমার বিষয়টা আগেই বলা উচিত ছিল। আমি ফুপিয়ে উঠে বললাম, ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক এক হাতে আমার গালে রেখে বলল, আমিও আমার সন্তানের মাকে ভীষণ ভালোবাসি। আমার সে কি সুখ। ধীরে ধীরে সংসারটা গুছিয়ে নিতে লাগলাম। সোনায় বড় হতে লাগলো। ওর ভালো নাম টেকুকি। ওর চাঞ্চল্য বাড়লো। বাড়ির কোণা থেকে ও কোণা হামাগুড়ি দিতে লাগলো। বাবা প্রায়শই আসে। জিমিনও রোজ স্কুল থেকে ফেরার পথে সোনাইকে দেখে যায়। মেয়েটা বড় হতে লাগলো বাবার মতো। সবসময় ঠোঁটের কোণে বিশালে একটা হাসি থাকে। কাঁদে কম। হাঁটতে গেলে যদি পড়ে যায় তখন কাঁদে না, কিছুক্ষণ বসে থেকে এদিক ওদিক দেখে, তারপর ওঠার চেষ্টা করে। এখন সে কিছু শব্দ বলতে পারে, যেমন মা, বাবা, দাদি, মামনি, খাবো, যাবো, এসব। 2 দিন ধরে ওকে শেখাচ্ছি দাদু বলা। ও শিখেছে। তারপর আজ আমার জন্য অন্য নাম্বার দিয়ে মাকে কল দিলাম। মা যখন কল রিসিভ করলো, সোনাইয়ের সামনে ধরলাম। সোনাই একগাল হেসে দাদু দাদু বলতে লাগলো। ও পাশে তখন থমথমে নীরবতা। আমি হেসে ফেলে কল কেটে দিই। এরকম কাহিনী আমি মাঝে মাঝে করতে লাগলাম। সোনাইকে নিয়ে আজ একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে যায়। তিনি এড়িয়ে গেলেন না, এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি খবর? আমি মুচকি হেসে বললাম, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। যার পোলা বাড়ি ছেড়ে সে মা ভালো থাকে কেমনে? আমি টের পেলাম তার সূক্ষ্ম ব্যথাটা। এর মধ্যেই সোনাই 2 হাত বাড়িয়ে দিল মায়ের কোলে যাওয়ার জন্য।
গোল মুখের ফুলো ফুলো গালে হাসছে। মা এড়িয়ে যেতে পারলেন না, কোলেও নিলেন না। কেমন এক দৃষ্টিতে সোনাইয়ের দিকে তাকিয়ে রইলেন। গাড়ির হর্ন বাজতেই মা সদ্বিরোধ শক্তি ফিরে পেলেন, এদিক ওদিক তাকালেন, তারপরে বললেন, আমার পোলাকে তো আমার থেকে আলাদা কইরা ভালো করো নাই। আমার ইচ্ছাকৃত না মা। বুঝি বুঝি। মা চলে গেলেন, আমিও ফিরে এলাম। তারপর কোঅ্যাক্সিডেন্টলি মায়ের সাথে আমার একাধিকবার দেখা হতে লাগলো। এক রাতে বাবা আমার ফোনে ভয়েস মেসেজ পাঠায়। সেখানে মা আর বাবার কথোপকথন ছিল। সম্ভাব্য মায়ের অজান্তেই তা রেকর্ড করা। মা বলছিলেন, জানেন বাবুর আব্বা, মাইয়াটা না এক্কেরে বাবুর মতো দেখতে। আমার বাবু ছোটকালে যেমন খালি হাসতো না, অমনে বাবুর মতো ডান গালে একটা টোলও আছে। আবার চোখও ছোট ছোট হয়ে যায় হাসার সময়, খালি তাকাইয়া থাকতে মন চায়। বাবা বললেন, তুমি না মেয়ের আর মেয়ের মায়ের ব্যাপারে কত কথাই বলেছিলে? মায়ের থেকে অনেকক্ষণ বাদে উদাস গলায় কথা এলো, পাশের বাড়ির ভাবিরা আমার নাতনির গায়ের রং নিয়ে কেমন চোখ মুখ কুচকায়, আমার খারাপ লাগে। সেদিন ভাবি তো মেলা কথা কইল, রাগের মাথায় তের উপর ঝাড়ছি। আমার উচিত হয় নাই গো। তাইলে কল দিয়া কও ফিরতে। কইলেই কি ফিরবো? বাবা বললেন, চেষ্টা করতে তো পারো। মা চেষ্টা করলেন না, কথা বললেন না। আর এভাবে আরো কটা মাস কেটে গেল। ও বাড়ি থেকে চলে আসার 1.5 বছরের বেশি পেরিয়েছে। একদিন জাঙ্কুক সন্ধ্যার আগে অফিস থেকে চলে এলো, সাথে মাকে নিয়ে এলো। আমি প্রচন্ড অবাক হয়ে যাই। মাকে ভেতরে এনে বাড়ির এদিক ওদিক দেখাতে লাগলাম। আমাকে বলল মায়ের পছন্দ মতো রান্না করতে। আমি রান্নায় লেগে যাই। সোনাই রুমে খেলছিল, জাঙ্কুক গোসলে গেল। আমি রান্নার ফাঁকে সোনাইকে দেখে রুমে আসলাম। ভিড়িয়ে দেওয়া দরজার এক প্রান্ত দিয়েই সোনাইয়ের পাশে মাকে বসে থাকতে দেখলাম। সোনাই তার প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে খেলছে, একটা একটা মায়ের দিকে এগিয়ে দিচ্ছে, আবার খেলছে। মা চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছে, আদর করছে না, ফেলেও দিচ্ছে না। কেমন যেন বিমুগ্ধ চোখে আমার মেয়েকে দেখে যাচ্ছে। প্রশান্তির শীতল হাওয়া আমার অন্তর ছুঁয়ে গেল। আমি দৌড়ে রান্নাঘরে এসে রান্নায় মন দিলাম, পাছে না মা আবার দেখে ফেলে। জাঙ্কুক গোসল ছেড়ে বেরোতেই ওকে জিজ্ঞাসা করলাম, মা এলো নাকি জোর করে নিয়ে এলে? জাঙ্কুক হেসে বলল, এভাবে আসতো নাকি? আসতে ইচ্ছে হলেও আসতো না, তাই জোর করে নিয়ে এলাম। আমি আমার দায়িত্বশীল স্বামীকে মুগ্ধ চোখে দেখতে গেলাম। যাওয়ার সময় মা বারবার পিছে ফিরে চাইছিলেন। আমি বললাম, মা একদিন থেকে যান। মা তাতে রাজি না। জাঙ্কুকের হাত শক্ত করে ধরে বলল, আব্বা ফিরাই। জাঙ্কুক নিশ্চল আওয়াজে বলল, তোমাকে রেখে বাবাকে রেখে কখনো কোনো জায়গায় থেকেছি মা? তুমি নানু বাড়ি গেলেও তো বাবা গিয়ে থাকতো। মা চুপ থাকলে জাঙ্কুক আবার বলল, তাহলে আমি কিভাবে যাই ওদের রেখে? মা হয়তো খুব করে বলতে চাইলেন ওদের নিয়ে আয়, কিন্তু বললেন না। প্রলম্বিত শ্বাস ছেড়ে ফিরে গেলেন। এরপর সম্ভবত আরো কটা মাস যাওয়ার পর একদিন হুট করে জাঙ্কুক আমাকে বলল এক জায়গায় নিয়ে যাবে, তৈরি হতে। আমি সোনাইকে নিয়ে তৈরি হলাম। জাঙ্কুক আমাকে চমকে দিয়ে আমার বাড়িতে নিয়ে এলো। মা দেখে অবাক হলেন প্রচন্ড। চেহারায় বিস্ময়ের সাথে এক যা খুশি নিয়ে জিজ্ঞাসা করলেন, চলে আসছিস তোরা? যেন তিনি চান আমরা থেকে যাই। কেবল মাত্র ঈদের জন্য মুখ ফুটে বলতে পারছেন না। জাঙ্কুক জবাবে হাসলো, কিছু বলল না। জিমিন এসে আমাকে জড়িয়ে ধরলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো। আরো কিছুক্ষণ থাকার পর হুট করে জাঙ্কুক বলল, আবার একদিন আসবো মা, আজ যাই। মা সঙ্গে সঙ্গে বললেন, না গেলে হয় না। মায়ের আজ ভেজা। জাঙ্কুক মায়ের দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আবার আসবো। মা হয়তো কেঁদেই দিতেন। আমরা তখন বিদায় নিয়ে চলে এলাম। এরপর একদিন আমার ফোনে মায়ের কল আসে। মায়ের গলার স্বর ভেজা, কেমন আছো তে? আলহামদুলিল্লাহ, আপনি? খালি বাড়িতে ভাল লাগে না, সারাদিন একা থাকি। মইরা পইরা থাকলেও কেউ জানবো না। এভাবে বলছেন কেন মা? কেমনে কমু আর? মায়ের কথা শুনে খারাপও লাগলো, বাচ্চামো দেখেও হাসিও পেল। আমি জিজ্ঞাসা করলাম, আমরা কি আসবো মা? আইসাই তো আবার চইলা যাও। আপনি কি চান আমরা এসে থাকবো? এখন কি মাইক লইয়া কম লাগবো? মা রেগে যাচ্ছেন। আমি হেসে ফেলে বললাম, মা আসছি দাঁড়ান।
কল কেটে দিলাম। জাঙ্কুকে কল দিয়ে বললাম, আমি বাড়ি ফিরবো, অফিস থেকে সোজা ও বাড়িতে এসো, আর এবারে সবকিছু ও বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। জাঙ্কু কিছু বলতে না দিয়েই আমি চলে এলাম। বাড়ি এসে দেখলাম মা সিঁড়ির সামনে বসে আছেন। এদিকে চেয়ে কেমন যেন লাগলাম। এগিয়ে গিয়ে সোনাইকে সিঁড়িতে বসে মাকে জড়িয়ে ধরলাম। বললাম, আর যাবো না মা। মা কিছু বললেন না, আগলেও ধরলেন না, সরিয়েও দিলেন না। আমি সময় নিয়ে সরে এলাম। মা ভেতরে আসতে বলে তড়িঘড়ি করে ভেতরের দিকে চলে গেলেন। যাওয়ার পথে আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ ভেজা। রাতে জাঙ্কু এলো, মায়ের কাছে বলল, মা, মানুষের কথার জাল খুব শক্ত, কারো কথাই পেঁচাবে না কেমন। তোমার মন মস্তিষ্ক তাদের কন্ট্রোলে করতে পারে। আমার মা এত দুর্বল নাকি? মোটেও না। নিজে দেখবে, শুনবে, তারপরে সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। কথার আঘাতের চেয়েও বড় আঘাত নেই মা। এই আঘাত ওষুধ দিয়ে সারে না। মা সম্পূর্ণ কথা বুঝতে পারে, তারপর আর আমাকে নিচু করে কখনো কথা বলেনি। জাঙ্কু, সে তো পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। তোমার নিরপেক্ষতা আমায় এক আকাশ সমান সুখ উপহার দিয়েছে। সব স্বামীরা তোমার মতো হলে হাজারো মায়ের ঘর ভাঙে না, হাজারো নারী অবহেলা, অবজ্ঞা, নির্যাতনে এক কোনায় গুমড়ে মরে না। সব তের ভাগ্যে কেন জাঙ্কুক নেই?